আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বরিশালে উপজেলা কমপ্লেক্সে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 10 ঘিরে রাখা হয়েছে সিটি মেয়রের বাসভবন। করোনায় 12 জেলা 74 জনের মৃত্যু, কমছে সংক্রমণ। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি তৃতীয় দফার রিমান্ডে, আদালতের শোরগোলে বিচারকের অসন্তোষ। গভীর সমুদ্রে মৎস্য আহরণে আগ্রহ নেই বেসরকারি উদ্যোক্তাদের, লাইসেন্স পেয়েও জাহাজ নামায়নি 19 প্রতিষ্ঠান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা তিফা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছেন। চট্টগ্রামে সিআরবিতে শতবর্ষী গাছ কেটে হাসপাতাল নির্মাণের তোড়জোড়, ক্ষুব্ধ নাগরিক সমাজ। ব্যানার খোলাকে কেন্দ্র করে বরিশাল উপজেলা কমপ্লেক্সে সংঘর্ষের ঘটনায় 10 জনকে আটক করা হয়েছে। ঘিরে রাখা হয়েছে মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বাড়ি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগে রাতে উপজেলা কমপ্লেক্সে সংঘর্ষের সময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নাইমুল ইসলাম লিটু ও প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস সহ গুলিবিদ্ধ হন 10 জন। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বরিশাল সদর উপজেলা কমপ্লেক্সে শোক দিবসের ব্যানার খোলাকে কেন্দ্র করে সংঘর্ষ। বুধবার রাত 10:30টায় বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা উপজেলা পরিষদ এলাকায় শোক দিবসের ব্যানার অপসারণ শুরু করে। নিরাপত্তাজনিত কারণে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা সকালে ব্যানার অপসারণ করতে বললে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান রাতে তাদের চলে যেতে বলায় বাগবিতণ্ডা থেকে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও লাঠিচার্জ হয়। এ সময় আনসার সদস্যদের গুলিতে প্যানেল মেয়র গাজী নাইমুল ইসলাম লিটু ও প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস সহ 10 জন গুলিবিদ্ধ হয়। আহত হয়েছে আরো 20 জন। ব্যানার খুলতে আসছে, ব্যানার মোটামুটি খোলা হয়েছে। ইউনো সাহেব আসছে, বলছে তোরা কার বাপের গ্রাউন্ডে ঢুকছো, বলছে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসছি ব্যানার খোলার জন্য। সিটি কর্পোরেশনের নির্দেশ আছে এবং পরিচয় দিয়েছে স্বপন ভাই, আমি সিও। তারপর সে গালাগালি করে পুলিশের বন্দুক নিয়ে গুলি করে, সে নিজে গুলি করা শুরু করছে। মেয়র মহোদয়ের গায়ে গুলি লাগছে, সে বলতেছে আমি মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন, তারপরও এর পাতাই গুলি করছে, বৃষ্টির মতন গুলি করছে। ইউনোর অভিযোগ 60 থেকে 70 জন তাকে ঘিরে ধরে এবং বাসায় হামলার চেষ্টা চালায়। এক পর্যায়ে কথা বলতে বলতে আমাকে পিছন থেকে করছেন, যে আমার পিছন দিকে আসা যখন শুরু করছে তখন আমি বুঝতে পেরেছি যে আমাকে ঘিরে ধরা হচ্ছে। সাথে সাথে আমি আনসার সদস্যকে ইশারা দিলে ওরা চলে আসে। ওরা এসে বাঁশি দেওয়ার পরে ওরা সরতেছিল না, তখন ওরা ফোর্স করছে। ঘটনা খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থার কথা জানিয়েছে জেলা প্রশাসক এবং পুলিশ। আমরা এটি অবজারভেশনে আছি, আমরা আসলে কতটুকু কি হয়েছে এটি আমরা প্রপারলি আইডেন্টিফাই করব, দেন আমরা উইল টেক অল নেসেসারি। বিষয়গুলো আমরা সার্বিকভাবে আমরা দেখি কীভাবে, কেন, কী কারণে, কী ক্ষেত্রে কী উদ্ভব হলো ঘটনাতে, এগুলো আমরা বিস্তারিত দেখে আমরা বলতে পারবো। এদিকে খবর শুনে বরিশালের মেয়র ঘটনাস্থলে গেলে তার উপরে গুলি চালায় বলে জানান তিনি। তদন্ত তো অবশ্যই চাবো, জোরালো তদন্ত। আপনার সাথে কথা কাটাকাটি হয়েছে, আপনি একজন টিএনও, বরিশালে তো এমন কোনো এত বছরে এমন কোনো ঘটনা ঘটে নাই এইভাবে আমাদের গুলি করা লাগবে। এদিকে সকাল থেকে কালীবাড়ি রোডে মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবন পুলিশ ঘিরে রেখেছে। নগরীতে থমথমে পরিবেশ বিরাজ করছে। সংঘর্ষের প্রতিবাদে সকাল থেকে বরিশালের সকল রুটে বাস চলাচল বন্ধ থাকার পর আবার চলাচল শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। রত্না জামান, একুশে টেলিভিশন।
করোনা ও উপসর্গে 12 জেলায় 74 জনের মৃত্যু হয়েছে। সব জেলায় করোনায় মৃত্যু ও সংক্রমণ হার কমেছে। 21 প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট রত্না জামানের। সিলেটে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় মারা গেছেন 22 জন, নতুন শনাক্ত 478 জন। চট্টগ্রামে করোনার প্রকোপ কিছুটা কমেছে, নতুন শনাক্ত হয়েছে 348 জন, মারা গেছেন 6 জন, আক্রান্তের হার 13.42%। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 7 জন, 3 জন করোনায় ও 4 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শনাক্তের হার কিছুটা বেড়ে শতকরা 18.83%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 9 জনের মৃত্যু হয়েছে। বরিশালে করোনা উপসর্গে 8 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত 99 জন। গাজীপুরে করোনার নতুন আক্রান্ত 119 জন, মারা গেছেন 2 জন, সংক্রমণের হার 32.69%। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে, সংক্রমণের হার 15.38%। রত্না সামান, 21 টেলিভিশন। ঢাকায় চলচ্চিত্রে আলোচিত নায়িকা পরিমণি বিরুদ্ধে মাদক মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তৃতীয় দফায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত এই রিমান্ডের আদেশ দেন। এর আগে বেলা 11:45 আদালতে পরিমণি শুনানি শুরু হয়। এদিন সকাল 8:25 কাশিমপুর মহিলা কারাগার থেকে তাকে আদালতের হাজতখানায় নিয়ে আসা হয়। শুনানি করার সময় অন্য দিনের মতো আজও এজলাসে আইনজীবীদের মধ্যে হট্টগোল দেখা গেছে। এতে অসন্তোষ প্রকাশ করেন আদালত। গত 16 আগস্ট বনানী থানায় মাদকদ্রব্য আইনের দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা তৃতীয় দফায় পরিমণির 5 দিনের রিমান্ড আবেদন করেন। সমুদ্রসীমা নিষ্পত্তি হলেও এখনো গভীর সমুদ্রে মৎস্য আহরণ সন্তোষজনক হয়নি। আগের মতোই সর্বোচ্চ 50 থেকে 60 মাইলের মধ্যেই বিচরণ মৎস্যজীবীদের। এমনকি বিপুল পরিমাণ মৎস্য সম্পদের আধার এই জলরাশিতে বেসরকারি খাতের তৎপরতাও তেমন একটা নেই। গভীর সমুদ্রে মাছ ধরতে 19টি প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান করা হলেও কেউই জাহাজ নামায়নি সাগরে। আরো জানাচ্ছেন মোহাম্মদুর নবী। মৎস্য সম্পদের বড় আধার বঙ্গোপসাগর। এই জলরাশিতে ঠিক কি পরিমাণে মাছ আছে সেই জরিপ প্রথম হয় 1979 সালে। সমুদ্র বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ 1,18,813 বর্গ কিলোমিটার, টেরিটোরিয়াল সমুদ্র 200 নটিক্যাল মাইল, একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে 354 নটিক্যাল মহিষপানে তলদেশে সব ধরনের প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদের উপর সার্বভৌমত্ব অধিকার পায়। দ্বিতীয় জরিপের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা না হলেও সংশ্লিষ্টরা জানাচ্ছেন পরিমাণ কমেনি, বর্তমানেও রয়েছে আগের সমানই মৎস্য সম্পদ। ফাইনালি আমরা গত বছর নরওয়েজিয়ান একটা শিপ দিয়ে সার্ভে করেছি, এখন সেই পরিমাণ মাছই রয়ে গেছে। মৎস্য জরিপের রেজাল্টটা পাবলিশ করে ওখান থেকে আমাদের প্ল্যানিং করতে হবে যে আমরা কিভাবে এই মৎস্য আহরণ করতে পারি। তবে মাছ আহরণ আছে সে আগের অবস্থাতেই। সাধারণ নৌকা সর্বোচ্চ 20 থেকে 30 মাইল, ট্রলার 50 থেকে 60 মাইলের মধ্যেই থাকলেও বাদবাকি 650 নটিক্যাল মাইলের মাছ আহরণের বাইরেই থেকে যাচ্ছে। মোট 50-60 মাইলের ভিতরে আমাদের মাছ ধরাটা সীমাবদ্ধ। একটা পার্টিকুলার জায়গার কিন্তু একটা ক্যারিং ক্যাপাসিটি থাকে। আমাদের এই ইজের যেই পরিমাণ পানি আছে সহজে অঙ্ক করে বলে দেওয়া যায় কি পরিমাণ আপনি মাছ পাবেন। বলা হচ্ছে 400 থেকে 500 প্রজাতির মাছ আছে, কিন্তু টোটাল হারভেস্টেবল সেটা কিন্তু একটা নির্দিষ্ট একটা মাত্রা আছে। বেশ কয়েক বছর আগে মোট 19টি প্রতিষ্ঠানকে গভীর সমুদ্রে মাছ ধরার লাইসেন্স দেওয়া হলেও এখনো একটি জাহাজও নামেনি সমুদ্রের জলসীমায়। কারণ দেখাচ্ছে ব্যাংকের সহযোগিতা না পাওয়ার। বেসরকারি তারা লাইসেন্স নিছে 19টা, কিন্তু এখনো কেউই জাহাজ কিনে সাগরে নামায়নি। ব্যাংকের একটা বড় সমস্যা যে লোন দিবে কোলেটারাল লাগবে। ওরা বলে মাছের এই জাহাজটাই তো কোলেটারাল, এটা মানছে না, মানে জাহাজ ডুবে গেলে আমি টাকা পাবো। আবার সমুদ্র বিশেষজ্ঞদের পরামর্শ হলো জরিপের ফলাফল প্রকাশ করে পরিকল্পনা করতে হবে জীববৈচিত্র্য ঠিক রেখে ঠিক কি পরিমাণ মৎস্য আহরণ করা যাবে, আর প্রকৃত ব্যবসায়ীদেরই দিতে হবে আহরণের লাইসেন্স। রিয়েল বোনাফাইড লোককে আমাদের লাইসেন্সটা দিতে হবে, আর যদি কেউ না আসে সঠিক সময় তাদের লাইসেন্সগুলোকে ক্যান্সেল করে দিতে হবে।
দরকার হলে বিদেশের সাথে আমাদের যৌথ অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে আমাদের এই মাছগুলো ধরার ব্যবস্থা করতে হবে। পরিসংখ্যান মতে এই খাত থেকে প্রতিবেশী দেশ থাইল্যান্ড আয় করে $7 বিলিয়ন, ইন্দোনেশিয়া $12 বিলিয়ন, আর সেখানে বাংলাদেশের আয় মাত্র $450 মিলিয়ন। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি সংবাদ বিরতির পর্যায়ে থাকবেন। ঢাকায় পৌঁছালো মেট্রো রেলের আরো আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন। দুপুর 12:30 চট্টগ্রাম নগরের সিএসসিআর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাটহাজারী মাদ্রাসার মুখপাত্র মুনির আহমদ জানান, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বেলা 11:30টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ফায়ার সার্ভিসে অ্যাম্বুলেন্সে করে তাকে সিএসসিআর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। 67 বছর বয়সী হেফাজতের এই শীর্ষ নেতা দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মেট্রো রেলের আরও 2 সেট ট্রেন ঢাকা এসে পৌঁছেছে। মংলা সমুদ্র বন্দর থেকে নদী পথে আসা ট্রেনগুলো নেওয়া হয় উত্তরার দিয়াবাড়ি ডিপোতে। মেট্রো রেলের 3য় ও 4র্থ ট্রেন তুরাগ নদীর তীরে অস্থায়ী জেটিতে এসে পৌঁছানোর পর সকাল 9টার দিকে দিয়াবাড়িতে স্থানান্তরের কাজ শুরু হয়। এই ট্রেন সেট দুটি গত 22 জুন জাপানের কোবে সমুদ্র বন্দর থেকে জাহাজ যোগে যাত্রা করে গত 20 জুলাই বাংলাদেশের মংলা সমুদ্র বন্দরে পৌঁছেছিল। এরপর মংলা সমুদ্র বন্দর থেকে গত 12ই আগস্ট 4টি বার্ড যোগে মেট্রোসেন দুটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং বা সিআরবি অবিভক্ত ভারতে আসাম বেঙ্গল রেলওয়ের সদর দফতর ছিল। দেশ স্বাধীন হওয়ার পর এটি হলো বাংলাদেশ রেলওয়ের সদর দফতর। সম্প্রতি সেখানে পাবলিক প্রাইভেট অংশীদারিত্বের ভিত্তিতে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তার প্রতিবাদে চট্টগ্রামের নাগরিক সমাজ মাঠে নেমেছে। চলছে প্রতিবাদ বিক্ষোভ। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। 1895 সালে নির্মিত সিআরবি ভবনকে ঘিরে রয়েছে শতবর্ষী বৃক্ষ পাহাড় টিলা। এটি চট্টগ্রামের ফুসফুস নামে খ্যাত। ছায়া ঘেরা পরিবেশে মুক্ত বাতাসে মন জুড়াতে ছুটে আসে নগরবাসী। পহেলা বৈশাখ সহ নানা সাংস্কৃতিক আয়োজনও হয় শিরিষতলায়। এই শিরিষতলায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, আর এতে ক্ষুব্ধ নাগরিক সমাজ। ড্যাব এবং সংবিধান যেখানে এই জায়গাকে সংরক্ষণ করছে, এখানেই যেন কোনোভাবেই কোনো হসপিটাল বা মেডিকেল কলেজ বা নার্সিং ইনস্টিটিউট তৈরি না হয়। 2008 সালে সিআরবিকে হেরিটেজ এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়। নাগরিক সমাজ বলছে, প্রকৃতি ধ্বংস করে কোনোভাবেই হাসপাতাল নির্মাণ নয়। এটাকে এখন রক্ষা করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এটা রেলওয়ের সম্পত্তি না। যখন হেরিটেজ হয়ে যায় তখন সেটা রাষ্ট্রের সম্পত্তি। অন্য জায়গায় হাসপাতাল নির্মাণের দাবিও তাদের। এরকম একটি পরিস্থিতিতে জোর করে যদি এই সিআরবি প্রজেক্টটা করা হয়, কোনো প্রজেক্ট করা হয়, চট্টগ্রামবাসী তা জান দিয়ে করতে দেবে না। এই বিষয়ে কথা বলতে গেলে রেলওয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এবং রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। শোকাবহ আগস্ট। রাষ্ট্র, ব্যক্তি ও সমবায়ের ভিত্তিতে সম্পদের বন্টন ছিল বঙ্গবন্ধু প্রশাসনের মূলনীতি। মাত্র 3.5 বছরের শাসন আমলে যুদ্ধবিধ্বস্ত দেশকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে সময় উপযোগী সব পদক্ষেপে নিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গঠন করেছিলেন টিসিবি, রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় সেনা, বিমান ও নৌবাহিনী। প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু শিক্ষানীতি ছিল অতুলনীয়। অথচ একটা শ্রেণী বঙ্গবন্ধু শাসনতন্ত্র নিয়ে পরিকল্পিত মিথ্যাচার করেই গেছে। রিপোর্ট তৌহিদুর রহমানের। স্বাধীনতার মাত্র 10 মাসের মাথায় 1972-এর 4 নভেম্বর সদ্য স্বাধীন দেশের নতুন সংবিধানের অনুমোদন দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
1973 সালে মিলিটারি একাডেমি প্রতিষ্ঠা করেন, গড়ে তোলেন নৌ ও বিমান বাহিনী। 75 জুনে প্রতিষ্ঠা করেন সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর। এই 1 বছর তোমাদের সর্বস্ব ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে। ইতিহাস বলে স্বাধীনতার পর বিভিন্ন রাষ্ট্রে অভ্যন্তরীণ হানাহানিতে অনেক মানুষ মারা যান, অথচ বঙ্গবন্ধুর প্রশাসনিক দূরদর্শিতায় তেমনটি হয়নি তাঁর স্বপ্নের স্বদেশে। সবার সঙ্গে সখ্য, কারোর সঙ্গে বৈরী নয়, এই যে মাস্টার স্ট্রোক, কয়জন লোক এটা বলতে পারছে? বঙ্গবন্ধু চেয়েছিলেন দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ। সমস্ত উপকরণ কৃষি প্রায় বিনামূল্যে দিলেন, কৃষি ঘুরে গেল প্রচন্ডভাবে, যে কারণে 74-75 সনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল প্রায় 8 ভাগ। পে কমিশন করলেন এবং পে কমিশনে 1100 বেতন স্কেলের জায়গায় 10টা স্কেল করলেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৈষম্য ও নারীর অধিকার নিয়ে সোচ্চার ছিলেন জাতির পিতা। প্রশাসনিক কাঠামোয় শিক্ষকদের অন্তর্ভুক্তেও চেয়েছিলেন বঙ্গবন্ধু। 9.5 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পরে দেশ স্বাধীন হলো এবং পরাজিত শত্রুরা সবকিছু ভেঙে চুরমার করে দিয়ে গেল। সেইখান থেকে মাথা তুলে দাঁড়ানোর জন্য জাতির পিতা হেন কোনো কাজ নাই যেটা সময় মতো করেন না এবং সুচারুরূপে করেন। তিনি বললেন সম্পদের মালিকানা হবে 3 রকম: রাষ্ট্রীয়, ব্যক্তিগত এবং সমবায়ী। বঙ্গবন্ধুর শাসন নিয়ে একটা শ্রেণী পরিকল্পিত মিথ্যাচার করে গেছে, আর তারাই 15 আগস্টের ঘৃণ্যতম হত্যাযজ্ঞের কুশীলব। বঙ্গবন্ধুর প্রশাসন অত্যন্ত চমৎকার ছিল। যারা বলে যে তিনি দুর্বল ছিলেন, তারা মিথ্যাচার করছে, তারা বুঝতে পারে না। 1972-এর 10 জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হিসেবে 3 বছর 7 মাস দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। দেশ ছেড়ে পালানো আফগান প্রেসিডেন্ট ঘানি আবু ধাবিতে মানবিক কারণে আশ্রয় বলছে আরব আমিরাত। আর এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বরিশালে উপজেলা কমপ্লেক্সে সংঘর্ষের ঘটনা, গ্রেফতার 10, ঘিরে রাখা হয়েছে সিটি মেয়রের বাসভবন। করোনায় 12 জেলা 74 জনের মৃত্যু, কমছে সংক্রমণ। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি 3য় দফার রিমান্ডে, আদালতে শোরগোলে বিচারকের অসন্তোষ। গভীর সমুদ্রে মৎস্য আহরণে আগ্রহ নেই বেসরকারি উদ্যোক্তাদের, লাইসেন্স পেয়েও জাহাজ নামায়নি 19 প্রতিষ্ঠান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথে থাকুন।